সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনায় প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চলছে। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার চেয়ে কর্মবিরতি, হাসপাতালের বাইরে অবস্থান জুনিয়র চিকিৎসকদের। এরই মাঝে কিন্তু বিশাখা, যেরকমটা বলছিলে তুমি, সুপ্রিম কোর্টের শুনানি নিশ্চিতভাবে সাগর দত্তের ঘটনার কথা উঠবে, চিত্তরঞ্জনের ঘটনার কথা উঠবে। রাজ্যকে যখন বারবার নির্দেশ দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করুন, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করুন, কিন্তু তার মধ্যেও কিন্তু এই বিষয়টা চলছে। প্রজ্ঞা রয়েছে আমাদের সঙ্গে, বিশাখা, আমি প্রজ্ঞার কাছে চলে যাবো। প্রজ্ঞা, জুনিয়র চিকিৎসকেরা এখনো পর্যন্ত কর্মবিরতিতে রয়েছেন এবং যে নিরাপত্তার দাবিটা তারা প্রথম থেকে বারবার করে আসছেন তা এখনো সুনিশ্চিত হয়নি। আজ সুপ্রিম কোর্টে যদি আবারও রাজ্য সরকার ব্যর্থ হয় উত্তর দিতে, আজও যদি নিরাপত্তা না পাওয়া যায়, কি করবেন তারা? একদমই, দেখো এখন আমি দাঁড়িয়ে আছি সেই সাগর দত্ত হাসপাতালে যে অবস্থান মঞ্চ তার সামনে, আর সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে জুনিয়র ডাক্তার লাগাতার আজকে 3 দিন ধরে এখানে তারা কিন্তু তাদের দাবি দাবা নিয়ে তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। আমি কয়েকজন ডাক্তারের সঙ্গে কথা বলে জেনে নিই যে কি তাদের যাদের যে দাবিগুলো ছিল যে সরকারের কাছে, সেই দাবি দাবাগুলো কি তোমাদের পূর্ণ হবে বলে কি মনে হচ্ছে? তোমাদের নিরাপত্তাটা বড় আশঙ্কার মধ্যে রয়েছে। আমরা বারবারই এরকম যখনই এরকম ঘটনা ঘটে তখনই শুধু আশ্বাস পাই, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি গ্রাউন্ড লেভেলে জিরোই থেকে যায়, কোনোদিন 0 থেকে 10 পর্যন্ত এগোতে দেখিনি। প্রত্যেকবারই আশ্বাস চলছে, দেখা যাক এখন কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়, সরকার করতে আগ্রহী কিনা সে ব্যাপারেও আমরা বুঝতে পারছি না কিছু। এবং এর আগে আরজি করের ঘটনা ঘটেছে, তার বেশ কিছু আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাসের পরেও শুক্রবার দিন তোমাদের হসপিটালে এইরকমই একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। কি বলবে? মুখ্যমন্ত্রীর আশ্বাসের ওপরেও কোনো কাজ হয় না। কাজ তো আলটিমেটলি হচ্ছে না, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। শুধু আমাদের হাসপাতাল বলে না, কিছুদিন আগে ভগবানপুরের ওখানেও আমাদের একটা হেলথ সেন্টারে একজন ডাক্তারবাবু মার খেয়েছিলেন, আমারই ব্যাচমেট বন্ধু ওখানকার। গতকাল ন্যাশনাল মেডিকেল কলেজে একই ঘটনা ঘটেছে, হয়তো গায়ে হাত তোলেনি কিন্তু মুখে গালিগালাজ করেছে। তো এই ঘটনা আকচার ঘটছে এবং প্রত্যেক দিনই ঘটছে, এবং সিকিউরিটি 0 ছিল, 0ই আছে, কোনো চেঞ্জ গ্রাউন্ড রিয়ালিটিতে কিছু চেঞ্জ হয়নি। আমাদের সিকিউরিটি কিচ্ছু নেই, 0। কি ভরসায় আমরা কাজ করব? একদমই একদমই। আমি আরো কিছু কয়েকজন ডাক্তারের সাথে কথা বলে নিই, তোমাদের সাথে কথা বলি। এই যে আন্দোলন আজ 3 দিন ধরে চলছে, কি মনে হচ্ছে কোনো সমস্যার সমাধান হবে? কেন এর আগে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিল, তারপরেও গত শুক্রবার যেভাবে হামলা হলো, কি বলবে? তোমাদের নিরাপত্তা নিয়ে তোমরা কি ভাবনা চিন্তা করছো? মুখ্যমন্ত্রীর সাথে যে আমাদের মিটিংটা বৈঠকটা হয়েছিল সেখানে অনেক কিছু সদর্থক উনি বলেছিলেন, কোন কোন পয়েন্টে আমরা এগ্রি করিনি সেই সমস্ত আমরা একটা রিটেন ডকুমেন্ট পেয়েছিলাম। কিন্তু আর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা চিফ সেক্রেটারি সেই মুখ্য সচিবের সাথে যে মিটিংটা করি, সেই মিটিংয়ের পর থেকে কিন্তু আমরা অনেকটাই আমরা যে আশাটা অর্জন করছিলাম সেই আশাটা আমরা ভঙ্গ হয়েছি। যে রিটেন ডাইরেক্টিভগুলো আমরা চেয়েছিলাম সেই রিটেন ডাইরেক্টিভ এখনও সেই অর্থে আমরা কিছু পাইনি। যদিও সুপ্রিম কোর্টের দিকে আমরা আশাবাদী, সুপ্রিম কোর্টের শুনানির দিকে আমরা তাকিয়ে রয়েছি। গত হিয়ারিংয়েও আমাদের ইন্দিরা সিং ম্যাম, আমাদের লিগাল কাউন্সিল যিনি, উনি কিন্তু এটা তুলে ধরেছিলেন যে সিকিউরিটি এখনও কিন্তু পর্যাপ্ত নয়, যেটা জাস্টিস DY চন্দ্রচূড় এগ্রি করেছিলেন। এবং উনি এটা বলেছিলেন যে যতদিন না আমরা সিকিউর ফিল করছি ততদিন আমরা কাজে ফিরবো না, কিন্তু আমরা কাজে ফিরতে চাই এবং আমরা ধাপে ধাপে কাজে ফিরছিলামও। এই শুক্রবারের এই ঘটনাটার পর আমরা আবার একটা ধাক্কা খাই, আমাদের দেওয়ালে আবার পিঠ থেকে যায়, আমরা আবার ঠিক করি যে আমরা আবার কর্মবিরতিতে আসবো। তো সেই মর্মে তার পরের দিন একটা মিটিং হয় আমাদের প্রিন্সিপাল স্যারের এবং কলেজ কাউন্সিলের সাথে। সেই মিনিটস অফ দ্য মিটিং যদি আপনি দেখেন, ওনারাও স্বীকার করে নিয়েছেন যে এই জায়গায় আমাদের সিকিউরিটি দেওয়া দরকার ছিল, এই সিকিউরিটি আমরা দিতে পারিনি, আমরা দিতে এখনও অক্ষম। তো সেই জায়গাতেই আমরা এখনও দাঁড়িয়ে আছি। তারপরে আর কোনো মিটিং করে ওনারা আমাদের বলেননি বা জানাননি যে এই সিকিউরিটি কিন্তু আমরা আপগ্রেড করতে পেরেছি বা সক্ষম হয়েছি। আজকে তো সুপ্রিম কোর্টের একটা শুনানি আছে, তোমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলে? সুপ্রিম কোর্টের শুনানি যেটা হবে সেখানে কিন্তু আমাদের এই যে পুরো ইনসিডেন্টটা, আমাদের এখানে কটা CCTV লাগানোর কথা, কটা লাগানো হয়েছে, কটা সিকিউরিটি পার্সোনেল দেওয়ার কথা, কটা দেওয়া হয়েছে, এবং এই যে আপনি দেখতে পাবেন, ঘুরলেই দেখতে পাবেন যে এই যে CISF কমান্ডো পড়া যে জামা পড়া যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার এবং সুইপার, তাদেরকে যে CISF কমান্ডো জামা পরিয়ে সিকিউরিটি সাজানোর যে ব্যাপারটা, এই পুরো জিনিসটা কিন্তু আজকে আমরা সুপ্রিম কোর্টে তুলে ধরব। নিরাপত্তা নিশ্চিত করতেই হবে, চিকিৎসকেরা প্রথম থেকে এই দাবি করে যাচ্ছেন এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশাখা আন্দোলন চলবে। আমরা দেখতে পাচ্ছি পূর্ণ কর্মবিরতিতে রয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের, এবং তারপরেও জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে আলাদা কর্মসূচি তো নেওয়া হয়েছে।
আজকে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি সকালের বদলে শুনানি হবে দুপুরে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনর জুনিয়র ডাক্তাররা উঠতে পারে স্টেট কালচার প্রসঙ্গ। সোমবার দুপুর 2টায় মামলাটি শুনবে আদালত। শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চে। এবং এখান থেকে বিশাখা, এই 12 দিন যে 12 দিন পরে শুনানিটা হচ্ছে, 12 দিনের মধ্যে আমরা দুটি ঘটনা দেখতে পেয়েছি। একটা ঘটনা হচ্ছে চিত্তরঞ্জন হাসপাতাল এবং আর একটা হচ্ছে সাগর দত্ত হাসপাতাল। এরপরে দাঁড়িয়ে থেকে আজ সুপ্রিম কোর্টের শুনানি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশাখা। একদমই তাই, এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের বাইরে থেকে আমাদের প্রতিনিধি রিয়াঙ্কা রয়েছেন আমাদের কাছে সঙ্গে, আমরা তার সঙ্গে কথা বলবো। রিয়াঙ্কা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, একদিকে ট্রেড কালচারের প্রসঙ্গও উঠতে পারে আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে, এবং তার মধ্যেই সাগর দত্ত মেডিকেল কলেজে এভাবে নার্স এবং চিকিৎসকদের উপর হামলার ঘটনাও ঘটে গিয়েছে। আজ কি হতে চলেছে শুনানিতে? ডাক্তারদের প্রতি হুমকি এবং ডাক্তারদের প্রতি হামলা, এতে কোনো কম নেই, সেটা দেখাই যাচ্ছে। 12 দিন পর আজকে আবার শুনানির পর্ব শুরু হবে দুপুর 2টোয়। সিজিআই বেঞ্চ ডিওয়াই চন্দ্রচূড়, পারদিওয়ালা এবং মনোজ মিশ্রা, এরা তিনজনেই আবার রাজ্য সরকারের দিক থেকে দলিল শুনানি শুরু করবে। আমরা দেখতে পেয়েছি এই লাস্ট কয়েক দিনের মধ্যে প্রায় 2টো স্টেট রান হসপিটালসে কলকাতায় নানান হুমকি দেওয়া হয়েছে, নানান থ্রেট দেওয়া হয়েছে, এবং ডাক্তারদের মধ্যে যেই আক্রোশ এবং যেই ভয় সেটা কম নেই। রাজ্য সরকারের দিক থেকে নানান দলিল রাখা হয়েছিল যে তাদের নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু সেইটা দেখা যাচ্ছে যে ফেল হয়ে যাচ্ছে। সেই জন্যেই আজকে এই শুনানি থাকবে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ আজকে স্টেট গভর্নমেন্টকে আবার তাদের রিপোর্ট সাবমিট করতে হবে, তারা কতটা কাজ করেছে নিরাপত্তা দেওয়ার জন্য সেইটা সাবমিট করতে হবে। এবং সেই নিয়ে আবার জুনিয়র ডাক্তাররা বলেছে যে তারা হয়তো আবার আন্দোলন শুরু করবে রাস্তায় রাস্তায়, কলকাতার রাস্তায় হয়তো আবার ওরা আন্দোলন চালিয়ে যাবে, কেন কি তারা এখনও আবার সেফ ফিল করছে না, তারা নিরাপত্তা পাচ্ছে না। আর সেইটা হলো গিয়ে মমতা সরকারের ফেলিয়ার এবং কলকাতা পুলিশের ফেলিয়ার, যে তারা ডাক্তারদের সেফটি বা সিকিউরিটি দিতে পারছে না, তাদের আবার রাস্তায় নামতে হবে। কিন্তু তারা নজর রাখবে সুপ্রিম কোর্টের আজ এই শুনানির পর্বের দিকে, 2টোর সময় শুনানি। একদমই তাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ রিয়াঙ্কা, যে কথা তুমি সুপ্রিম কোর্টের সামনে থেকে বলছো, এবং সেই জায়গা থেকে আজকের দিনে সমাধিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যেই বলা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যে আজকে পর্যন্ত যদি রাজ্য সরকার তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে আজ বিকেল 5টার পর থেকে পূর্ণ কর্মবিরতির পথেও তারা যেতে পারেন। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজেও হুমকির অভিযোগ, মদ্যপ অবস্থায় চিকিৎসকদের হুমকির অভিযোগ, চিকিৎসক শাশ্বত সাহাকে রোগীর পরিজনদের হুমকির অভিযোগ। গতকাল আহত এক রোগীকে হাসপাতালে আনা হয়, রোগীর শারীরিক পরিস্থিতি দেখে অস্ত্রোপচারের কথা বলেন চিকিৎসকরা, কিন্তু রোগীর পরিবার বলেন প্রাথমিক চিকিৎসা করার কথা। এ নিয়েই রোগীর পরিজন চিকিৎসকদের মধ্যে বচসা শুরু হয়, চিকিৎসকদের খুনের হুমকির অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগকে সামনে রেখেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক শাশ্বত সাহাকে হুমকি, রোগীর আত্মীয় নিগৃহীত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে রিপাবলিক বাংলা। এই সিএনএমসিতেও দেখা যায় যে চিকিৎসকের উপর হামলার ঘটনা, এবং আপনি বেনিয়াপুকুর থানায় একটা অভিযোগও দায়ের করেছেন। কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল শনিবার রাতে, মানে 29 তারিখ রাত 4টের সময়, এরকম সময় নাগাদ। তো আমাদের এমার্জেন্সিতে একজন পেশেন্ট আসেন, তিনি তার কমপ্লেন ছিল যে উনি আর কি মদের নেশায় নিজের হাতটাই নিজের বাড়ির অ্যাকোয়ারিয়ামে মারেন আর কি। তো সেখান থেকে হাতের সামনের দিকটা একটা মানে ডিপ কাট ইঞ্জুরি ছিল, ল্যাসারেশন ইঞ্জুরি ছিল, এবং তার সাথে ওই সুপারফিশিয়াল ভেনাস কিছু ইঞ্জুরি ছিল। ঠিক আছে, এবার সেটার জন্য ওনার কনস্ট্যান্ট ব্লিডিং হচ্ছিল, উনি তাড়াতাড়ি এমার্জেন্সিতে আসেন। এবার ঘটনা হলো যে এমার্জেন্সিতে আসলে যে নিয়ম, যে আগে এমার্জেন্সি অ্যাটেন্ড করতে হয়, সেখান থেকে সার্জেনদের কাছে রেফার করতে হয়, এবং তারপরে যে মানে সার্জারি ওটিতে পাঠানো হয় যদি ওটি দরকার মনে হয় কিছু হয়। উনি সেসব কিছু না মেনে আর কি ডাইরেক্ট আমাদের যেটা সার্জারি ডিউটি রুম সেখানে ঢুকে যান। যখন আগে বলা হয় যে আপনি শুধু এমার্জেন্সি ওটিতে যেতে হবে, প্রটোকলটা বোঝানো হয়, তখন আর কি উনি গালিগালাজ শুরু করেন। ওনার সাথে আরো 7-8 জন আরো লোকজন ছিলেন, মহিলা ছিলেন, এরা সবাই মিলে আর কি আমাদের যে এমার্জেন্সি সার্জারি ডিউটি রুম সেইখানে আর কি গালাগালি করেন, হুমকি দেন যে সবাইকে মারবেন, এরকম ধরনের। এবং তারপরে সিকিউরিটি পার্সোনেল আসে। এবার 15-20 মিনিট
অ্যাডিশনাল সিকিউরিটি কেউ ছিলেন না ঘটনাটা ম্যানেজ করার জন্য। তারপরে সিকিউরিটি আসেন এবং সিকিউরিটি আসার পরে ওনাকে এমার্জেন্সি থেকে টিকিট বানিয়ে তারপরে ওটিতে পাঠানো হয়। যখন উনি ওটিতে গেছেন তখন সাথে পুলিশ ছিল। সেই সময় আমি পেশেন্টকে দেখি এবং আমাদের যে সার্জারি টিম ছিল তারা ওনার হাতের যে ব্লিডার গুলো মানে সেলাই করেন, রক্ত বন্ধ করেন, সেলাই করেন, এই ঘটনাটা হয়। সেটা ওরকম 8 ঘন্টা 45 মিনিট পরে, মানে উনি যখন থেকে হসপিটালে এসছেন তার ধরুন 40 মিনিট পরে ওনার সেলাই টেলাই এগুলো কমপ্লিট হয়। তারপরে ওনাকে সেলাই টেলাই হওয়ার পরে আমরা আমাদের পুরো সার্জারি ইউনিট থেকে, মানে যে ইউনিট থেকে ঘটনাটা হয়েছিল সেখান থেকে একটা জেনারেল ডায়েরি ফাইল করি।